হ্যালো, ক্লাস 11 তোমাদের সকলকে ওয়েলকাম তোমাদের সিমলার অনলাইন টিউশন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চ্যাপ্টার 10 শুরু করছি। সেটা হচ্ছে আধুনিক শিক্ষা পদ্ধতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ঘটনাবলী প্রাক স্বাধীনতা যুগ, মানে স্বাধীনতার আগে অবধি। ঠিক আছে, প্রথমেই তোমাদের একটা কথা আমি বলে রাখি, এই যে চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এখানে বোঝার মতন কিছু নেই। ইতিহাস যেরকম তোমরা ভাবে পড়ো, এটাই হচ্ছে এডুকেশনের ইতিহাস। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তো, সুতরাং এই চ্যাপ্টারটা জাস্ট ভালো করে মুখস্থ করবে। আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলোর উপর বেশি জোর দেবে আর কী কী পড়বে। প্রথম কথা হচ্ছে তোমাদের চার্টার অ্যাক্ট দেওয়া আছে ফার্স্টেই। চার্টার অ্যাক্টটা কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মোটামুটি আমাদের যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ছিল, সেখান থেকেই এই চার্টার অ্যাক্টের উদ্ভব। 1600 খ্রিস্টাব্দ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যাতায়াত শুরু করে এবং নিজেদের প্রভাব প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। প্রায় 100 বছর হয়ে গেলেও তারা কিন্তু এই দেশে যে শিক্ষার প্রয়োজন সেটা তারা খুব একটা অনুভব করেননি। কিন্তু 100 বছর বাদে তাদের মনে হলো তাদের কোম্পানির যে অধীনস্থ কর্মচারী আছে তাদের সন্তানদের শিক্ষার জন্য হয়তো বিদ্যালয়ের প্রয়োজন আছে। এটা তারা মনে করলেন 1698 খ্রিস্টাব্দের পর। তারপরে অষ্টাদশ শতাব্দী থেকে তারা এই বিদ্যালয় তৈরির ব্যাপারে কিছুটা উৎসাহ দিলেন। 1765 খ্রিস্টাব্দের পর তারা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের দেশের রাজ্যভার তাদের হাতে তুলে নিলেন। এরপরে কি হলো, তারা যে সমস্ত ডিরেক্টরদের নিযুক্ত করেছিলেন তাদের শিক্ষা দেওয়ার কথা বললেন, তারা একদম অনিচ্ছাকৃতভাবে তারা বলে দিল যে আমরা কোনো ইচ্ছুকই নয়, আমরা আর কোনো শিক্ষার ব্যবস্থা করতে পারবো না। কিন্তু ভারতীয় কোম্পানির যে অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছে তারা কিন্তু শিক্ষার জন্য ইংরেজদের চাপ দিতে আরম্ভ করলো। এর ফলে কি হলো, তাদের শিক্ষা নিতে তারা কিন্তু শিক্ষা বিস্তারের জন্য তারা কিন্তু বাধ্য হয়ে গেলেন। এরপরে 1911 খ্রিস্টাব্দের কোম্পানির গভর্নর জেনারেল লর্ড মিন্টো মনে করলেন যে এদেশে যদি শিক্ষার ক্ষেত্রে অর্থ বরাদ্দ করা না হয় তাহলে কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং এখানে শিক্ষা সম্পূর্ণভাবে লোপ পাবে। তাই কোম্পানির শিক্ষা সম্পর্কে যে উদাসীন্যতা ছিল সেটা কাটিয়ে তীব্রভাবে খ্রিস্টান মিশনারিদের দ্বারাও তীব্রভাবে নিন্দিত হলো আর কি। এরপরে কোম্পানির শাসন, তারা মনে করলো যে কোম্পানির যা শাসন কর্তৃত্ব, তারা মনে করলো যে না, শিক্ষার একটা অবশ্যই প্রয়োজন আছে, তাই শিক্ষা তারা নিতে বাধ্য হয়ে গেল। এখানে মেনলি দুটো ভাগে এই শিক্ষাটার ওপরে প্রভাব তারা ফেলেছিল। এক নম্বর হলো, তারা মনে করতো যে আমাদের দেশে যে সাহিত্য আছে সেই সাহিত্য চর্চার উপরে প্রথমত গুরুত্ব দিতে হবে। তাছাড়া বিজ্ঞান শিক্ষার একটা যথেষ্ট প্রভাব বিস্তার করতে হবে। দেশীয় যে পণ্ডিতরা আছে তাদের শিক্ষা দানের জন্য উৎসাহিত করতে হবে এবং সর্বশেষ ব্যাপার হচ্ছে শিক্ষার জন্য প্রতি বছর রাজস্ব ভাণ্ডার থেকে 1 লক্ষ টাকা বার্ষিক বরাদ্দ করতে হবে। ঠিক আছে, দেখো, প্রাচ্যবাদীদের মত অনুযায়ী, প্রাচ্যবাদীরা অর্থাৎ হেস্টিংস এরকম যারা মানুষজন ছিল তারা মনে করতেন, তারা কিন্তু তারা মেনলি চেয়েছিল খ্রিস্টান ধর্মটা এখানে তোমার ছড়িয়ে দেওয়ার, কিন্তু হেস্টিংসরা মনে করছিল যে না, খ্রিস্টান ধর্ম এখানে ছড়ানোর পক্ষপাতী তারা ছিল না। লর্ড মিন্টোর প্রস্তাব ছিল ভারতের সংস্কৃতিকেই এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাছাড়া এবার পাশ্চাত্যবাদীরা কি বললেন, দেখো, পাশ্চাত্যবাদীরা বললেন যে তোমার খ্রিস্টান মিশনারিরা মনে করতে ইংরাজি ভাষাটাই খ্রিস্ট ধর্মের নীতি অনুযায়ী শিক্ষাদানের সর্বশ্রেষ্ঠ ভাষা হবে এবং শিক্ষাদানের দায়িত্ব খ্রিস্টান মিশনারিদের ওপরই ছেড়ে দিতে হবে। কিন্তু ওই পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্ব থেকে এরকম মিন্টো বললেন যে না, মিশনারিদের উপর শিক্ষা বিষয়ক উপস্থাপন করা হলেও তার ফলশ্রুতি হিসাবে দ্বন্দ্ব দেখা যেতে পারে, তাই দেশীয় মানুষজনের ওপর এই শিক্ষার ব্যবস্থাটা ছেড়ে দিতে হবে। তারপরে দেখো কি খ্রিস্টান মিশনারিদের একটা প্রভাব ছিল। মিশনারি ধারা অনুযায়ী 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট পাশ হওয়ার আগে 13 নম্বর ধারায় বলা হয়েছিল ভারতের জন্য প্রয়োজনীয় যে জ্ঞানের বিস্তার এবং নৈতিক শিক্ষার উন্নয়নের ব্যবস্থা করতে হবে। এই 13 নম্বর ধারায় মিশনারিদের ওপর কোম্পানির যে বিধিনিষেধ ছিল তা উঠে যায় এবং চার্টার অ্যাক্টের ধারাটাকে মিশনারি ধারা হিসাবে চিহ্নিত করা হয়। আর শিক্ষা বিষয়ক কি ধারা ছিল এখানে বলা হলো চার্টার অ্যাক্টের 43 নম্বর ধারা অনুযায়ী, যেটা ভারতবর্ষের সব থেকে উল্লেখযোগ্য ধারা বলে মনে করা হয়, 43 নম্বর ধারা অনুযায়ী বলা হয় ব্রিটিশ অধিকৃত ভারতের সামরিক, অসামরিক, শিল্প, বাণিজ্য খরচ, সরকারি ঋণ ইত্যাদির জন্য প্রয়োজনীয় অর্থ দান করা হবে।
ভারতবাসীদের শিক্ষার জন্য উৎসাহিত করা হবে এবং সরকার যে বৈজ্ঞানিক জ্ঞান চেতনার জন্য ভারতবাসীকে প্রভূতভাবে উৎসাহিত করবেন। এগুলো ছিল চ্যাপ্টার একটা ধারা, এবং চ্যাপ্টার একটা যে গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল শিক্ষাক্ষেত্রে সেগুলো কি কি ছিল? সরকারের অর্থ মঞ্জুর করার ব্যবস্থা। 43 নম্বর ধারায় বলাই হয়েছিল যে বার্ষিক 1 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে। ধর্মপ্রচার ও শিক্ষা প্রচারের ক্ষেত্রে মিশনারিদেরও স্বাধীনতা দান করা হয়েছিল এখানে, ঠিক আছে। ধর্মপ্রচারের অনেকটাই স্বাধীনতা লাভ করেছিল তারা। ধর্মনিরপেক্ষ শিক্ষার বীজ এখান থেকে বপন করা হয়েছিল, যে শুধুমাত্র খ্রিস্ট ধর্ম না, হিন্দু ধর্মের উপরেও এখানে গুরুত্ব দেওয়া হবে। ভারতবাসীদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে রাষ্ট্রের ভূমিকা সেটাকে এখানে স্বীকার করা হয়েছিল। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ব্যবস্থা করা হয়েছিল, মানে এখানকার কোনো মানুষ বিদেশে গিয়েও পড়াশোনা করতে পারতেন। তাছাড়া সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগকেই কিন্তু সমানভাবে স্বাগত জানানো হয়েছিল, ঠিক আছে। এই হলো তোমাদের চার্টার অ্যাক্টের মূল বিষয়, এটা হচ্ছে চার্টার অ্যাক্টের মূল বিষয়। এবার আসছে তোমাদের উডের ডিসপ্যাচ। উডের ডিসপ্যাচ ছিল 1854। এই উডের ডিসপ্যাচে কি বলা হলো? উডের ডিসপ্যাচ এমন একটা আইন যার দ্বারা কিন্তু শিক্ষা বিস্তার অনেকটাই ত্বরান্বিত হয়েছিল। প্রথমত 1813 খ্রিস্টাব্দে যে আইনের নবীকরণ করা হলো সেটা 1833 খ্রিস্টাব্দে প্রাচ্য পাশ্চাত্য বিতণ্ডা শুরু করলো। এই মীমাংসা হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সরকারি নীতি হিসাবে ঘোষণা করেছিল 1853 সালে। এই আইনটির নবীকরণের প্রয়োজন হয়েছিল, ঠিক আছে। এই সময় কোম্পানি তথা সরকার শিক্ষাক্ষেত্রে ব্যয় বরাদ্দ সম্পর্কে আরেকটু বেশি বিবেচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। শিক্ষাক্ষেত্রে সম্পূর্ণ সুনির্দিষ্ট সরকারি নীতি ঘোষণার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কোম্পানি তাদের পরিচালনার জন্য সুনির্দিষ্ট কর্মচারী নিয়োগ করেছিল বা সরকারি নীতি নিয়োগ করেছিল। ইংল্যান্ডের ভারতবর্ষের এমন কিছু দেখা গেল সেখানে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছে, কিন্তু শাসন ব্যবস্থা এদেশে খুব দৃঢ় নয়। ব্রিটিশদের ভারতে ইংরেজ শাসনকে সুদৃঢ় করার জন্য সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিল। 1853 খ্রিস্টাব্দের সনদ আইনের পুনর্নবীকরণের ফলে এই ব্যবস্থাটা কিছুটা আরো দৃঢ় হয়ে গেল। দেখো 1853 খ্রিস্টাব্দে পার্লামেন্টে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পথ নির্দেশনার জন্য ভারতীয় প্রশাসনের অভিজ্ঞ কয়েকজন ইংরেজ কর্মচারীকে নিয়োগ করা হলো। এখানে কি বলা হলো? ভারতের শিক্ষার অধিক বিস্তৃতি প্রয়োজন। কেন? কারণ ভারতীয়রা কখনোই ব্রিটিশ শাসনের পরিপন্থী হবে না, অপরপক্ষে তারা এটা সমর্থক হবেন, ঠিক আছে। এই কথা বলা হলো। পার্লামেন্টের অনুসরণ অনুযায়ী সুপারিশগুলোকে সামনে রেখে উডের ডিসপ্যাচ তৈরি হয়েছে। মানে উডের ডিসপ্যাচ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্যগুলো ছিল ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হবে। পাশ্চাত্য শিক্ষা শুধু উচ্চ পর্যায়ে বিকাশের সহায়ক হবে এই নয়, এদেশে ভারতীয়দের নৈতিক চরিত্র গঠনেও সাহায্য করবে। ভারতের যে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করা হবে তাতে ইউরোপীয় জ্ঞান, বিজ্ঞান, দর্শন ইত্যাদি সমস্ত বিষয়ের জ্ঞান ভাণ্ডার ব্যবহার করা হবে। এই শিক্ষা কোম্পানিকে বিশ্বস্ত ও দক্ষ কর্মী সরবরাহ করবে। মানে সম্পূর্ণভাবেই নিজেদের স্বার্থের জন্যই তারা প্রত্যেকটা কাজ করেছে, তোমরা দেখতে পাবে। এগুলো মেনলি হলো উডের ডিসপ্যাচের শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্য। এবার উডের ডিসপ্যাচের যে সুপারিশগুলো ছিল সেগুলোর মধ্যেও প্রচুর ভাগ আছে। প্রথমত হচ্ছে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। এই শিক্ষার লক্ষ্যগুলো কি কি? ভারতীয় জনগণের মধ্যে একমাত্র তোমার এদের উদ্দেশ্য ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাণিজ্যের জন্য যে বাজারটার প্রয়োজন সেই বাজারটাকে সংগঠিত করতে এবং বাজারটার জন্য নিজস্ব বিশ্বস্ত কর্মীর জন্য মেনলি এই শিক্ষার প্রয়োজন হয়েছিল। তারপর হচ্ছে এই শিক্ষার বিষয়বস্তু কি ছিল? প্রাচ্য পাশ্চাত্যের জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ভারতীয় সংস্কৃতির খুব কম অংশই এখানে পড়ানো হতো। তাছাড়া শিক্ষার মাধ্যম ও ভাষা শিক্ষা কি ছিল? এখানে মেনলি ইউরোপীয় ভাষা বা ইংরেজি ভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হতো, দেশীয় ভাষার মাধ্যমে কিন্তু শিক্ষা দেওয়া খুব একটা হতো না। কিন্তু পরবর্তীকালে অনুবাদের জন্য অনেক চাপ দেওয়া হয়, কারণ সবাই ইংরেজি ভাষাটা বোঝে না, সেই অনুবাদের জন্য অনেক চাপ দেওয়া হয়। তাই কিছু কিছু জায়গায় এই দেশীয় ভাষা অনুযায়ী শিক্ষাদান করা হতো, ঠিক আছে। শিক্ষা বিভাগ স্থাপন প্রত্যেকটা উডের ডিসপ্যাচের কোম্পানি অনুযায়ী 5টি প্রদেশে একটি করে শিক্ষা বিভাগ, সরকারি শিক্ষা বিভাগ স্থাপন করে। বাংলা, মুম্বাই, মাদ্রাজ আর পাঞ্জাব, উত্তর পশ্চিম তোমার
প্রদেশ ইত্যাদিতে তোমাদের ওদের সরকারি প্রদেশগুলো ছিল, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। স্থাপনের যে গুরুত্বটা সেটা এই সময় থেকেই মানে মনে করা হয় এবং আস্তে আস্তে স্থাপন করা হয়। স্তর বিন্যস্ত শিক্ষা ব্যবস্থায় প্রবর্তন করা হয়েছিল, মানে স্তর বিন্যস্ত এরকমভাবে শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল যে মানে আগে স্কুলে পড়বে, তারপর কলেজ যাবে, মানে এইভাবে পড়ানো হতো। চুইয়ে পড়া নীতি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি এই সময় থেকে শুরু হয়ে, এটা হচ্ছে উডের ডেসপ্যাচের সব থেকে ইম্পর্টেন্ট থিওরি। কি ছিল, মানে আমরা উপরের অংশকে শিক্ষা দেব, মানে খুব যারা আমাদের খুব ভালো পছন্দের লোক, আমরা যাদেরকে শিক্ষা দিলে তারা শিক্ষাটা নিতে পারবে, তাদেরকে আমরা শিক্ষা দেব, তারা আস্তে 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 নিচের মানুষজনের মধ্যে শিক্ষাটাকে ছড়িয়ে দেবেন। এটাকেই বলা হতো ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। এটা কি হতো, তোমার এখানে মেনলি প্রচুর সমালোচনা হয় এই থিওরিটার, কিন্তু এটা এখান থেকে প্রথম করা হয়, ঠিক আছে। তাছাড়া শর্ত সাপেক্ষ অর্থ সাহায্যের একটা ব্যবস্থা করা হয়েছিল, বিদ্যালয়গুলোতে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার কথা বলেছিল, বিদ্যালয়গুলিতে পরিচালন কমিটির আইন অনুসারে নির্বাচন করার কথা বলেছিল, ছাত্রদের থেকে সামান্য পরিমাণে হলেও বেতন নেওয়ার কথা বলা হয়েছিল, শিক্ষকদের শিক্ষকতার যোগ্যতা অনুযায়ী তাদের বেতন দেওয়ার কথা বলেছিল, বিদ্যালয় পরিদর্শন কমিটি নিয়োগ করা হয়েছিল, তারপরে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে, বৃত্তি শিক্ষা মানে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছিল, স্ত্রী শিক্ষার প্রসার করা হয়েছিল এই সময় থেকে, মেয়েদেরও শিক্ষার প্রয়োজনে যেটা মনে করা হয়েছিল, সংখ্যালঘুদের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল, পাঠ্যপুস্তক রচনা করা হয়েছিল, ইত্যাদি সমস্ত কিছুই উডের ডেসপ্যাচে কিন্তু আলোচনা করা হয়। এবার যে উডের ডেসপ্যাচের গুরুত্ব বা তাৎপর্য, শিক্ষাক্ষেত্রে উডের ডেসপ্যাচের প্রয়োজনীয়তাটা কি ছিল, সর্বস্তরে শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি দিয়েছিলেন তারা, চুইয়ে পড়া নীতির পরিবর্তন করেছিলেন, তারা বলেছিল যে চুইয়ে পড়া নীতির এরমভাবে না করে প্রাথমিক মাধ্যমিক এইভাবে শিক্ষার ব্যবস্থা করতে বলেছিল, মাতৃভাষাকে স্বীকৃতি এখানে কিছুটা হলেও দান করা হয়েছিল এবং অনুবাদের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছিল, উচ্চশিক্ষার বিস্তার করা হয়েছিল, নিম্ন স্তরের মধ্যে আর্থিক মানে যাদের পয়সা নেই যারা, তাদের স্কলারশিপ দেওয়ার কথা বলা হয়েছিল, আর বিভিন্ন অন্যান্য সুপারিশ, স্ত্রী শিক্ষা, ধর্মনিরপেক্ষতা শিক্ষা, বৃত্তিমুখী শিক্ষা, ঠিক আছে, মুসলিম সম্প্রদায় শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, ঠিক আছে, তারপরে তোমার এইরকম বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেও তারা কিন্তু সুপারিশগুলো করেছিলেন, ঠিক আছে। এই হলো তোমাদের চার্টার অ্যাক্ট আর উডের ডেসপ্যাচ। আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশনও ইকুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা কমিশন এবং শিক্ষাক্ষেত্রে এই হান্টার কমিশনের সুপারিশগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথম কথা হচ্ছে হান্টার কমিশন তৈরি হয়েছিল 1882 থেকে 83 খ্রিস্টাব্দে। এখানে তদানীন্তন ভারতীয় শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করার জন্য ভারতবাসী লর্ড রিপন স্যার ডব্লিউ হান্টারকে সভাপতি হিসাবে চিহ্নিত করে একটি কমিটি গঠন করে, যা প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত। সভাপতির নাম অনুসারে এই কমিটির নাম হয় হান্টার কমিশন। এখানে দেশজ, প্রাথমিক, মাধ্যমিক ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা ছিল। প্রথম কথা হচ্ছে দেশজ শিক্ষা নিয়ে এখানে বলা হলো যে যদিও এই শিক্ষা ব্যবস্থায় কিছু ত্রুটি রয়েছে দেশীয় শিক্ষায়, তবু এই শিক্ষার গুরুত্ব ও জনপ্রিয়তাকে কিন্তু অস্বীকার করা যায় না। কোনো শ্রেণীর বিদ্যালয়কে দেশজ বিদ্যালয়ের পর্যায়ভুক্ত করা হবে সে সম্পর্কে কমিশনের সিদ্ধান্ত হলো দেশীয় পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য দেশীয় লোকদের দ্বারা স্থাপিত এবং পরিচালিত বিদ্যালয়গুলিকেই এই শ্রেণীভুক্ত করা হবে, মানে যেখানে দেশীয় লোকজনের গুরুত্ব বা প্রাধান্য থাকবে। কমিশন আরও অভিমত প্রকাশ করেন যে বিদ্যালয়গুলি যতদূর সম্ভব সংস্কার সাধন করাতে হবে, এই বিষয়ে শিক্ষা প্রসারের কাজে সাহায্য করবে। যেসব বিদ্যালয়ে ধর্মনিরপেক্ষভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষা দেওয়া হচ্ছে সেখানেই এই শিক্ষাগুলি দেওয়া হবে। সেগুলিকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের দেশীয় শিক্ষার প্রবর্তন এখানে করা হয়। এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও কমিশন গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন। দেশের নিরক্ষরতা দূর করতে এবং সর্বশ্রেণীর শিক্ষার দানের জন্য এই প্রাথমিক শিক্ষার প্রয়োজন ছিল। কমিশন বলেন যে প্রাথমিক শিক্ষা হবে জনসাধারণের জন্য মাতৃভাষার শিক্ষা, মানে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। জীবনে সর্বাপেক্ষা যা প্রয়োজন সেই বিষয়গুলিই কিন্তু এইখানে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। জনসাধারণ যাতে প্রাথমিক শিক্ষা উৎসাহিত হয় সেই কারণে তোমাদের সামান্য শিক্ষিত মানুষকে এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, না যারা আগে প্রাক প্রাথমিক পড়ে আসে তাদেরকে এখানে মেনলি অগ্রাধিকার দেওয়া হবে। কমিশন দেশের প্রাথমিক শিক্ষা বিস্তার ও পরিচালনার দায়িত্ব জেলা বোর্ড ও মিউনিসিপ্যালিটি বোর্ডের হাতে ছেড়ে দেন।
সুপারিশ অনুযায়ী আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য নিজ নিজ এলাকায় শিক্ষা বোর্ড গঠন করবে এবং শিক্ষা বোর্ডগুলিকে নিজ আকার অনুযায়ী মানে যেরকমভাবে তাদের সম্ভব সেইভাবে তারা পরিচালনা করবে এবং নতুন নতুন স্কুল স্থাপন করবে। তাই প্রাথমিক শিক্ষার আর্থিক সাহায্যের ক্ষেত্রেও কিন্তু কমিশন কিছু মতামত প্রকাশ করেন। প্রত্যেক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় প্রাথমিক শিক্ষার ব্যয়ভার নির্বাহের জন্য একটি নির্দিষ্ট তালিকা থাকবে। শিক্ষার জন্য বরাদ্দ অর্থের ওপর প্রাথমিক শিক্ষার প্রয়োজনকেই অগ্রাধিকার দেওয়া হবে। প্রাদেশিক রাজস্বের 1/3 অংশ প্রাথমিক শিক্ষার জন্য খরচ হবে। বিদ্যালয় পরিদর্শনের ব্যয় প্রাদেশিক সরকারকেই বহন করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে কিছু কিছু দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। কমিশন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের পরামর্শ দেন এবং নর্মাল স্কুল এই প্রতিষ্ঠানগুলিকে নর্মাল স্কুল বলে তিনি উল্লেখ করেন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কমিশন পরিচালনার জন্য বিভিন্ন উন্নতির জন্য আরও কিছু সুপারিশ করেন। সেগুলো কি দেশীয় মানুষের ওপর প্রাথমিক শিক্ষার পরিচালনার দায়িত্ব দেন এবং বিদ্যালয়গুলিতে আর্থিক সাহায্য প্রসঙ্গে প্রাদেশিক রাজস্বের 1/3 অংশ দান করার কথা বলেন। ঠিক আছে, এছাড়াও তোমার পরীক্ষার উপর ভিত্তি করে সাহায্য দানের নির্দেশ বা পরীক্ষা কেন্দ্রিক হয়ে ওঠে এই শিক্ষা এবং অনুন্নত সম্প্রদায়ের জন্য শিক্ষা দেওয়ার কথা বলেন। ঠিক আছে, এইগুলো ছাড়াও একথা স্বীকার করতে হবে যে প্রাথমিক শিক্ষা জনগণকে মেনলি শিক্ষিত করার জন্য ওনারা এই কথা বলে। এরপর হচ্ছে মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে এই কমিশন বলেন যে মাধ্যমিক শিক্ষা হবে উচ্চশিক্ষা প্রবেশাধিকার দেওয়া হবে উচ্চশিক্ষার। ঠিক আছে, এখানে সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তুলে নেওয়া হবে। এক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হবে। ঠিক আছে, শিক্ষার উচ্চ মান সংরক্ষণের জন্য প্রতি জেলায় একটি করে আদর্শ সরকারি স্কুল স্থাপন করা হবে। তাছাড়া মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে হান্টার কমিশনের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এ কোর্স আর বি কোর্স। এখানে বৈচিত্র্য আনলেন। 8ম শ্রেণী পাশের পর শিক্ষার্থীদের সামনে বিষয় নির্বাচনের একটা সুযোগ দেওয়া হবে। পাঠ্যক্রমকে এ এবং বি কোর্সে অভিষিক্ত করলেন তারা। এ কোর্স মূলত হবে আঞ্চলিক বিষয় এবং সাহিত্য অনুযায়ী, আর বি কোর্সে থাকবে সাহিত্য বহির্ভূত বিষয়, কারিগরি, বৃত্তি ইত্যাদি। উল্লেখযোগ্য মাধ্যমিক স্তরে এই মাধ্যমিক স্তরের শিক্ষার মাধ্যমটা কি হবে সেই বিষয়ে কিন্তু এই কমিশন নীরব ছিলেন, কিছু বলেননি। তারপর হচ্ছে কমিশন মাধ্যমিক শিক্ষকদের উন্নতর জন্য শিক্ষক প্রতিষ্ঠান তৈরি করার কথা বলে। শুধু শিক্ষণপ্রাপ্ত হলেই চলবে না, শিক্ষকদের যে সমস্ত আধুনিক টেকনিক অনুযায়ী পড়াশোনা করানো হয় সেগুলোর প্রতিও গুরুত্ব দেন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলো মোটামুটিভাবে সময় উপযোগী হলেও এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত বলা যায় না। ঠিক আছে, অর্থাৎ বেসরকারি উদ্যোগকে যেহেতু উৎসাহিত করেছিলেন, তো সরকারি বিদ্যালয় স্থাপনে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু খুব একটা কিছু বলা হয়নি। তাছাড়া পাঠ্য বিষয়ে মাধ্যমিক স্তরে এ এবং যে বি কোর্সটা চেয়েছিলেন, বি কোর্সের নিশ্চয়ই কৃতিত্বের দাবি রাখে, কিন্তু এই তোমার বাস্তবে এই বি কোর্সের মধ্যে আলটিমেটলি কী কী সাবজেক্ট থাকবে সেটা সম্পর্কে কমিশন কিছু বলেননি এবং এটা মূলত কারিগর তৈরির একটা কোর্স হিসেবে থেকে গেছে। আর এই কোর্সেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ উৎসাহিত থেকেছে। কমিশন গ্র্যাজুয়েট শিক্ষকের মেয়াদ কমানোর কথা বলেছিলেন। কম সময়ের মধ্যে কতটা সময় বলেছিল সেটাও কিন্তু বলা যায়নি, কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত কমিশনের যে সুপারিশগুলো সেগুলো কিন্তু যথেষ্ট প্রশংসার দাবি রাখে। ঠিক আছে, এগুলো হলো হান্টার কমিশনের প্রত্যেকটা বিষয়ের সুপারিশ। তোমরা এখানে ভালোভাবে আরও সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো আরও ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এবার হান্টার কমিশনের যে গুরুত্বপূর্ণ সুপারিশের যে মানে ভালো ভালো দিক ছিল সেগুলো ছিল শিক্ষার ওপর তারা সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করে বেসরকারি নিয়ন্ত্রণ রেখেছিল। প্রত্যেকটা স্তরের সরকারি বেসরকারি উভয়কেই উৎসাহিত হচ্ছিল। প্রাথমিক শিক্ষায় স্বায়ত্তশাসনের সুপারিশের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আদর্শের কথা বলেছিলেন, ধর্মনিরপেক্ষ শিক্ষার কথা বলেছিলেন, নিরক্ষরতা দূরীকরণের কথা বলেছিলেন, বয়স্ক শিক্ষার কথা বলেছিলেন, নারী শিক্ষা, সংখ্যালঘুদের শিক্ষার কথা বলেছিল। ঠিক আছে, ইত্যাদি এগুলো ছিল এ কোর্স বি কোর্স তৈরি করে। এগুলো ছিল হান্টার কমিশনের ভালো দিক, মানে কি বলবো, তোমার ভালো আর কি, সুফল। এবার যেগুলো ওনাদের সমস্যা ছিল সেগুলো কি কি ছিল, সীমাবদ্ধতা ছিল সেগুলো ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ নানান দিক থেকে থাকলেও সুপারিশগুলি কিভাবে কার্যকর করা হবে সে ব্যাপারে কিছু বলেননি। কমিশনের অর্থনৈতিক সার্বজনীন বাধ্যতামূলক তেমন কিছু সেভাবে বলা হয়নি।
তাছাড়া এই নীতি গ্রহণ করার ফলে পরীক্ষার ব্যাপারটা নিয়েও তিনি খুব একটা ক্লিয়ার ছিলেন না কমিশন। এ কোর্স বি কোর্সের সমস্যাটা তো বললামই, ইংরাজির মাধ্যমেই পড়াশোনা করার কথা বলা ছিল, মুসলিম সম্প্রদায় পরবর্তীকালে সাম্প্রদায়িকতা উৎসাহিত করেছিল এবং শিক্ষক প্রতিষ্ঠানের কথা বলা হলেও ঠিকভাবে সেটা বলা হয়নি। এই চ্যাপ্টারটা এত অবধিই থাক, পরের দিনকে আমরা এর বাদবাকিটা পড়বো, আর এর বাদবাকির মধ্যে করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো।